বল, যা বলার এক্ষুনি বলে ফেল। কয়েকদিন পর থেকে তো আমার এক একটা শব্দের জন্য বিলিয়ন ডলার খরচ করবে আমার ভক্তকুল। তুই আমার অ্যাসিস্ট্যান্ট হবি। আমার হয়ে অটোগ্রাফ লিখে দিবি সবাইকে। এত ভক্তকুল তো আর আমি একা সামলাতে পারবো না। তুমি রাতে খেয়েছিলে? মা, খাবো না কেন? ডায়েট প্ল্যান মোতাবেক খেয়েছিলাম তো। সিনেমা জগতে ফিট থাকাটা জরুরি। বক্সার পরে নাচার জন্য হলেও ফিট থাকতে হবে। হিরো ফিট তো সিনেমা হিট। ম্যাদ উত্তীর্ণ কিছু খেয়েছিলে নাকি? সকাল থেকে ভুলভাল বকছো কেন? না, সব কিছুর ডেট চেক করেছিলাম। মেয়াদ উত্তরানোর কিছু তো ছিল না। মাথা চুলকে মনে করার চেষ্টা করে তোজা। ম্যাদ উত্তীর্ণ নেশা জাতীয় কিছু খেয়ে আমার সামনে আসবে না তুর্য ভাই। যাও এখান থেকে, ডিসগাস্টিং। ইস, আমার জন্য ঢেকে লেগেছিল লতা তোর সামনে আসার জন্য। এখন সকালে নাস্তাটা আমার সামনে বসে খেয়ে আমাকে উদ্ধার কর। আমার বেরোনোর আছে। ঘড়ি দেখতে দেখতে তরুকে উদ্দেশ্য করে কথাটা বলে তোজা। বেরোনোর আছে মানে? কোথায় যাবে? সেলিনা ফোন করেছিল, মিট করে আসি। আবার বলিস না তুই সেলিনাকে চিনিস না। আমি বেশি কথা বলা পছন্দ করি না, জানা আছে না তোর। তুই আয়, খেয়ে নিবি, চল। সরল গলায় কথাটা বলে এক পাশে সরে দাঁড়ো তোজো, যেন তরু গিয়ে টেবিলে বসতে পারে অগত্যা। আর একটা কথাও না বাড়ি তরু ওপেন কিচেন লাগোয়া কাউন্টার টপের উপর এগুলো। তুর্যের কথা রেলগাড়ির জোটে ওর সত্যি খিদে পেয়েছে, মাথাও ধরেছে প্রচন্ড রকম। কতদিন কফিতে চুমুক বসায়নি তরু। কিচেন রুমে কফির সরঞ্জামও আছে দেখা যাচ্ছে। তুর্য রায়হানও বুঝলো তার লতা পাতার মনের গোপন ইচ্ছেটা। লতা পাতা কবে চলবে? তুমি বানাবে? হ্যাঁ, হলিউডের ফেমাস হিরো তোকে আজ এক কাপ কফি বানিয়ে খাওয়াবে। তোর কি কপালের এর? তোর কি কপালের লতা পাতা? শুক্রে জানা আমাকে। তুর্যর কথা বাড়তি আর একটা কথাও খরচ করেনি তোর। বিজ্ঞানও মাথাওয়ালা একটা লোকের সঙ্গে কথা তো আর পারবে না ও। রোদ ঝকঝকে সকালে আদনানের সাদা গাড়িটা এসে থামলো একটি বহুতল ভবনের সামনে। কয়েকটি পানির ফোয়ারা, এক পাশে বিশাল বড় ক্যাফে এবং অন্য পাশে সুবিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা বহুতল ভবনটি ডিজাইনে ভীষণ নজর কাড়া। গাড়ি থেকে নেমে এলো আদনান। গাঢ় নীল শার্টের উপর কালো রঙের ব্লেজার পরেছে। অবশ্য আজকে ওর শার্ট পছন্দ করে দিয়েছে প্রাণ। আদনানের সঙ্গে মিলিয়ে প্রাণ নিজেও নীল এবং কালো মিশেলের মসলিন শাড়ি পরেছে। চোখে হালকা কাজলও দিয়েছে নিজেকে। যথেষ্ট ফিটফাট করে বেরিয়েছে, কিন্তু বাসা থেকে বের হবার সময় প্রাণের অস্বস্তি না হলো অফিসের বাইরে থাকা মেয়েদের কাপড় চোপড় দেখতে এবার সত্যি দোটানায় পড়ে যায় প্রাণ। ফকফকা গায়ের রং, নীল চোখের মণি এবং আধুনিক ইউরোপীয় সাজে সজ্জিত, ঠিক যেন বিদেশি সিনেমার নায়িকা এক একজন। ম্যাগাজিনের পাতা থেকে উঠে আসা মডেল। গাড়ির প্যাসেঞ্জার সিটে দরজা খুলে প্রাণকে কুর্নিশ করা ভঙ্গি করে আদনান। ঠোঁটে করে মুচকি হাসি, ফর্সা চেহারাটা রোদের আলোয় ঝলমল করছে। ওয়েলকাম প্রাণ পাখি। এটা তোমার অফিস? বিল্ডিং এর ডিজাইনটা খুবই সুন্দর। তোমার আর্কিটেক্ট বরের ডিজাইন দেখলে তো? আমার হাতের জাদু। এটা বাংলাদেশ হলে না ব্যান্ড পার্টির আয়োজন করতাম তোমার জন্য। এখানে তো ওসব করা যাবে না। সবসময় উল্টাপাল্টা কথা বলতে থাকে। এখন চলো। আসুন ম্যাডাম, আপনার রাজ্যে আপনাকে স্বাগতম। কিছু দূর হেঁটে এসে বিল্ডিং এর প্রবেশ মুখে রিসেপশনে ইংরেজি তুর্কি ফর্মে বড় বড় অক্ষরে লেখা ইয়াসাম। লেখাটির পাশে ছোট্ট একটি পাখির চিহ্ন। কালো রঙের চকচকে পাথরের মাঝে সোনালি রঙের লেখাটা জ্বলজ্বল করছে। সুসজ্জিত অফিসের চারপাশটা আলোর ঝলকানিতে চকচক করছে। রিসেপশনিস্ট মেয়েটা হাঁ করে প্রাণের দিকে তাকিয়ে আছে, দু চোখে চরম বিস্ময়। ওদের অফিসের মালিক চিফ ডেনিসকে কখনো হাসি মুখে দেখেনি সে। এত সেজেগুজে রিসেপশনে বসে থাকে, তারপরে ফিরে তাকায়নি। হনহনিয়ে অফিসে আসে, আবার কাজ শেষ করে বেরিয়েও যায়। আর সেই কিনা আজ একজনকে নিয়ে এসেছে। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছে মেয়েটাকে ওদের চিফ। মেয়েটার নজর খেয়াল করে প্রাণ, দেখে আরেকটু শক্ত করে চেপে ধরে আদনানের বাহু, আবেদনময় গলায় ডাকে। আদনান, ইয়াসাম অর্থ কি? এটা তুর্কি ভাষায় লেখা? প্রাণ? বলো। হুম, ইয়াশাম অর্থ প্রাণ। And see the bird? So technically it's প্রাণ পাখি। কবে থেকে?
আমার সব কিছু তোমার প্রাণ, ইভেন আফটার মাই ডেথ। সবটা তোমাকে আমি বুঝিয়ে দিয়ে যাব। তোমার কখনো কিছুর অভাব হবে না। আদনানের কথায় মুখ গোমরা করে হনহনিয়ে হেঁটে চলে যায় প্রাণ। ততক্ষণে চোখ ভিজে উঠেছে ওর। দৌড়ে প্রাণকে আটকায় আদনান, টেনে নিয়ে আসে জনশূন্য এক কোণে। প্রাণ পাখি, দু হাতের আজলায় প্রাণের মুখটা নিয়ে চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছে দেয় সে। ইঁদুর কোথাকার, কথা বলবে না আমার সঙ্গে? ঝাড়ি মেরে আদনানের হাত ছড়িয়ে দেয় প্রাণ। তোমার চোখের পানিটা আমার জন্য প্রাণ পাখি? ইঁদুরের জন্য। আমার জন্যই তো, আমি জানি। তুমি আর কখনো এসব কথা মুখেও আনবে না আদনান। তুমি না থাকলে অফিস, গাড়ি, বাড়ি আমার কোনো কাজেই আসবে না। আমি শুধু নির্ঝঞ্ঝাট অনাড়ম্বরভাবে তোমার সঙ্গে থাকতে চাই, আর কিছুই চাই না, কিচ্ছু না। প্রাণের কথার কোনো প্রতি উত্তর করে না। ওকে বুকে জড়িয়ে রাখে আদনান। মুনতাসের পিষে ফেলতে চায় সে, ছোট্ট একটা পরশ এঁকে দেয় কপালে। চলুন মিসেস প্রাণ পাখি ড্যানিস, সময় মতো অফিসে এসে কাজ না করলে আপনার স্যালারি কাটা হবে, শাস্তিও পাবেন। বিস্ময়কর দৃষ্টিতে প্রাণ দেখতে থাকে আদনানকে। চলনে বলনে পশ্চিমা বিশ্বে স্বনামধন্য ব্যবসায়ী কিংবা আড়ালে থাকা কুখ্যাত মাফিয়া প্রাণের মতো ছাপোষা সাধারণ বাঙালি মেয়েকে কতটা নিজের মাঝে ধারণ করে, কতটা প্রাণের নাম নিয়ে ওর অজান্তেই গড়ে তুলেছে বিশাল সাম্রাজ্য। এই ছেলেটা প্রাণকে এতটা ভালোবাসি কেন? হিসেব মিলিয়ে উঠতে পারে না প্রাণ। কাজ ঘেরা বিশাল কেবিন রুমের মাঝখানে রাখা অফিস টেবিলটার চেয়ারখানে দেখিয়ে প্রাণকে বসতে ইশারা করে আদনান। সুসজ্জিত কেবিনের এক কোণে বড় করে ওদের স্কুলের ছবিটা বাঁধানো, যেটা বসন্ত বরণের দিনে উঠিয়েছিল ওরা। ছবিটার দিকে প্রাণকে এক ধ্যানে চেয়ে থাকতে দেখে হাসলো আদনান। কণ্ঠে ভীষণ আদর ছেলে মেকি থমকে উঠে বলল, দেখা যাবে। আমার প্রাণ পাখির দিকে নজর দেবে না মিসেস মুনতাসির ড্যানিস? গায়ে জলা ধরানো কথা শুনে কপট রাগ নিয়ে প্রাণও ভেঙালো আদনানকে। দেখার দরকারও নেই, ওই মেয়ের চাইতে আমি বেশি সুন্দর। তুমি দেখো বেশি করে, চাইলে খেয়ে ফেলো। প্রাণের কথায় ফিচেল হাসলো আদনান। এগিয়ে এলো ওর আরো কাছে, কানের কাছে ঠোঁট রেখে ফিসফিস করে বলল, ইচ্ছে করে পুরোটাই খেয়ে ফেলে। কথার সঙ্গে চোখ মারলো আদনান। অসভ্য ইঁদুর। কিন্তু এই ছবিটা তোমার কাছে এত স্পেশাল কেন আদনান? তোমার রুমেও দেখেছি ছবিটা। বিকজ ইউ আর লুকিং লাইক এ ব্রাইড। আমার অনেক ইচ্ছে ছিল তোমাকে বউ সাজে দেখার, ইচ্ছেটা অবশ্য পূরণ হয়নি আমার। উদাস কণ্ঠে বলল আদনান। মন খারাপ ভাবটা ভালোভাবে বোঝা যায় ওর। প্রাণও দেখলো অন্যদিকে ফিরে, একটু ঠোঁট টিপে হেসে নিয়ে বলল, জোর করে বিয়ে করার সময় এটা মনে রাখা উচিত ছিল জনাব ধলা ইঁদুর। হুমকি ধুমকি দিয়ে বিয়ে করবে আর আমি ঢ্যাং ঢ্যাং করে বউ সাজবো। ইস, আবদারের দেখি শেষ নেই। আমি কোনো বউটাও সাজতে পারবো না। জোর কেন করেছো? এটা তোমার শাস্তি। শাস্তি তো আমিও দিতে পারি প্রাণ পাখি, আমার অবদ্ধতার শাস্তি। প্রাণের ঠোঁটের দিকে চেয়ে রহস্যময় হাসে আদনান। এরপর প্রাণকে হ্যাচকা টানে উষ্ঠে মেলানোর আগে কেবিনের দরজার টোকা পড়লো। কেবিনের দরজার টোকা শুনে আদনানকে জোরে সোরে ধাক্কা দেয় প্রাণ। প্রাণকে ছেড়ে অন্য চেয়ারে গিয়ে বসতেই বলল, তোমার শাস্তি দ্বিগুণ করা হলো প্রাণ পাখি। আজ রাতে ঘুমানোর কথা ভুলে যাও, তোমার কোনো বাধা আমি শুনবো না, কিপ ইন মাইন্ড। ইস, আমি আজ অন্য রুমে ঘুমাবো, রাতভর স্বপ্নই দেখে যাবে। তুমি দেখবে। ঠোঁট কামড়ে হাসলো আদনান। চুপ, অসভ্য ইঁদুর। মে আই কাম ইন চিফ? আসিফ, এসো। আদনান এত বড় অফিসে সব অপরিচিত মুখ, এতক্ষণ বিব্রত বোধ করছিল প্রাণ। বিশেষ করে নারী কর্মচারীরা প্রাণকে এক প্রকার আগুন চোখেই দেখছিল। কারোর সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারেনি। যাক, সবার মধ্যে একজন পরিচিত কেউ তো আছে। আসিফকে দেখে প্রফুল্ল হয় প্রাণ। ম্যাডাম ভালো আছেন? জি আসিফ ভাই, আপনি কেমন আছেন? আপনার সাথে থাকা নমুনাটা। বলতে বলতে থেমে গেল প্রাণ। সৌরভ তো ওর চোখের সামনে মারা গেল। ইস, ওর মনেই ছিল না। আদনান অবশ্য নির্বিকার, প্রাণ এসবে অভ্যস্ত নয়, ভুল হতেই পারে। সৌরভকে ও নিজ হাতে মেরেছে। প্রাণের সামনে নাটকের 16 কলা পূর্ণ করে দিয়ে এসেছিল সেদিন হাসপাতালে। ওর বিগ ব্রাদারের কথা মনে করে পৈশাচিক আনন্দ অনুভব করে আদনান। সে হয়তো ভুলে গিয়েছে খাদের কিনারে
থেকে ছুঁড়ে ফেলা আদনানের সঙ্গে বর্তমান আদনানের আকাশ পাতাল তফাৎ। মৃত আদনানের মৃত্যু সেদিনের খাদের গহ্বরই হয়েছিল। টেবিলে রাখা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে পরবর্তী পরিকল্পনা এঁকে ফেলে আদনান। প্রাণকে নিয়ে ওর ঝঞ্ঝাট নির্ঝঞ্ঝাট সংসারের একমাত্র বাধা তার বিগ ব্রাদার। তার আদনান ওর ঝঞ্ঝাট জিয়ে রাখে না। জি ম্যাডাম, ভালো। সামান্য হেসে এরপর আদনানকে উদ্দেশ্য করে বলা। চিফ, আপনার ডকুমেন্টস এনেছি। হাত বাড়িয়ে ফাইলটা নিয়ে একবার চোখ বুলিয়ে নেয় আদনান, এরপর সাইন করে ফাইলটা এগিয়ে দেয় প্রাণের কাছে। এইখানটা তোমার সাইন প্রয়োজন। এটা কিসের ফাইল? আসিফ, তুমি এখন বসো। আজ রাতের ফ্লাইটে বাংলাদেশে যাও। তুমি ব্যতীত আমি আর কারোর উপর ভরসা করতে পারি না। ওকে চিফ। ম্যাডাম, আমি আসি, ভালো থাকবেন। জি আসিফ ভাই। আসিফ বিদায় নিতে আদনান আবারও এগিয়ে এলো প্রাণের কাছাকাছি। চেয়ার থেকে ওকে উঠিয়ে দিয়ে প্রাণকে নিজের কোলে বসিয়ে নেয় আদনান। পরপর মুখ ডোবালো প্রাণের গ্রীবার গহীনে। আমার প্রপার্টিসের 80% আজ থেকে তোমার নামে ট্রান্সফার করা হলো। অধরে কার্যক্রম চালানোর মাঝে কথাটা বলে আদনান। মানে? ঝট করে আদনানের কোল থেকে উঠতে চায় প্রাণ। তবে আদনান তার বউকে ছাড়বে কেন? 10টা 5টা বউ তো তার নেই, একটা মাত্র বউ। সবসময় আদরের ছোঁয়াকে না রাখলে চলে। আদরে সামান্যতম কার্পণ্য করলে তো আদনান মুনতাসিরের প্রেস্টিজ ধুলোয় গড়াগড়ি খাবে। আজ থেকে কোম্পানির মালিক তুমি, মিসেস প্রাণ পাখি মুনতাসির ড্যানিস। আমি সামান্য এমপ্লয়, বুঝলেন ম্যাডাম? আমি কিভাবে? আমি তো অফিসের কিছুই বুঝি না। বোঝা লাগবে না। বাংলাদেশে সব কিছু তোমার নামে ট্রান্সফার করা হবে। আমি যদি কখনো না থাকি, তোমার কোনো কিছুর অভাব হবে না। তুমি আবার এসব বলছো আদনান? আমার কিছু চাই না। কপট রাগ নিয়ে পড়ে প্রাণ। অরণ্য জোহাইর আমাকে শেষ করার জন্য পাগল কুত্তার মতো ছড়াছড়ি করে। যে কোনো সময় প্ল্যান সাকসেসফুল হতে পারে। ইউ শুড প্রিপেয়ার ফর এভরিথিং মাই লাইফ। আদনানকে মেরে ফেলার কথাগুলো সে নিজে স্বাভাবিকভাবে বলল। প্রাণ নিজেকে সামলাতে পারে না, দুই চোখ গিয়ে নামে পানির ফোঁটা। অর্ণ স্যারকে আমার কোনোদিনও খারাপ মনে হয়নি। তোর ফুফুকে অরণ্যই মেরেছিল প্রাণ, আমার চোখের সামনে। আমি জানি ও কতটা হিংস্র। সুযোগ পেলে আমাকে শেষ করতে দুবার ভাবার প্রয়োজন নেই ওর। তুমি তাকে সুযোগ দিচ্ছ কেন? দাঁতে দাঁত পিষে কথাটা প্রাণ বলতে চমকে উঠে আদনান, এরপর হেসে ফেলল। পেট চেপে চিৎকার হয়ে অনেকটা সময় নিয়ে হেসে কোনো রকমে বলল। প্রাণ পাখি, দ্যাটস লাইক এ ওয়াইফ অফ মাফিয়া। ঢং! তোমার এত ক্ষমতা, ফুপুর পরিণতি সব জেনেও অরণ্য স্যারকে সুযোগ দিয়ে রেখেছো কেন? নাকি তুমি শুধু নামের মাফিয়া, কামের বেলায় ফুটুস, কিছুই নেই? তুমি এখন নিজে অরণ্যকে খুন করতে চাইছো? না, আমি চাইছি সব মিটমাট করে ফেলবে, নয়তো তুমি নিজেকে মাফিয়া জগৎ থেকে সরিয়ে নেবে, শুধু বিজনেসটা করতে থাকো। তোমার তো কোনো কিছুর অভাব নেই, কি দরকার এসব অবৈধ বিজনেস করার? আমার বাকি বিজনেসের সঙ্গে তোমার কোনো যোগসূত্র নেই প্রাণ। আমার কষ্ট অর্জিত সবটা তোমার নামে ট্রান্সফার করেছে। বাকিটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তুমি নারী পাচারের সঙ্গে জড়িত? না। কাট কাট বলায় জিজ্ঞেস করে প্রাণ। অর্গান ট্রাফিকিং? না। ড্রাগসের বিজনেস? না। অস্ত্র ব্যবসা? প্রাণের প্রশ্নের উত্তরটা না দিয়ে চুপ করে রইল আদনান। তবে দ্বিমত করে না সে। স্বাভাবিকভাবে নিজের অধরের আদরে আদরে সায় জানানো নিজের লুকায়িত পেশার। অস্ত্রের চোরা কারবারি করো? প্রাণ পাখি, তুমি কি আমার ছিচকে চোর বলতে চাইছ? আমি কোনো চোরে কারবারি করি না। এবং এই টপিকের আলোচনা এখানেই শেষ। তোমার যতটুকু জানার প্রয়োজন তার সাথে বেশি জেনে ফেলেছ। আমি তোমার ওয়াইফ আদনান, আমার জানার অধিকার আছে। অধিকার তো আমারও আছে, হাই ভোল্টেজের লাইট জ্বালিয়ে রোমান্স করার। সেটা তুমি হতে দিয়েছো কখনো? কোথাকার বিষয় কোথায় টেনে নিয়ে যাচ্ছ? কথা হচ্ছিল তোমার বিজনেস নিয়ে। তো রোমান্স করাটাই আমার কাছে আসল বিজনেস। সবার আগে রোমান্স হবে, ভাব ভালোবাসা হবে, আদর্শ সোহাগ হবে, তারপর বাকি সব। কিন্তু তুমি সবসময় পালাই পালাই করো। তুমি টপিক চেঞ্জ করছো আদনান। না, আমি মেইন টপিকে আছি। রোম্যান্স ইজ এভরিথিং মাই লাইফ। তাছাড়া আমি তোমাকে আমার ব্যবসার সমস্ত ডিটেলস বলতেই পারি, যদি তুমি আমাকে কি জানতে চাও। চাই। সত্যি? খেয়ালই করবো না আদনান। আরো কাছে এসো, আমার লজ্জা করছে। নাটকবাজ, তোমার মতো নির্লজ্জ লোক আমি জীবনেও দেখিনি।
লজ্জা এবং তুমি দুই মেরুর বাসিন্দা। বউয়ের কাছে যারা লজ্জা পায় তারা দুনিয়ার সবচেয়ে বড় আহাম্মক। তোমার কি মনে হয় আদনান মুনতাসির, ড্যানিস আর যাই হোক আহাম্মক হতে পারে না? কথা ঘোরানো তোমার থেকে শেখা উচিত। তো শিখে নাও। তোমাকে আমি হারাতে চাই না প্রাণ। আমার খারাপের আজ তোমার দিকে আমি আসতে দেব না। এর জন্য আমার যা করতে হয় আমি করব। আপাতত অরণ্য ছাড়া আমার একজন নতুন শত্রু গজিয়েছে। ল্যাপটপটা প্রাণের সামনে এগিয়ে দেয় আদনান, যেখানে গিটার নিয়ে গান গাইছে একজন। ছবিটা এক পলক দেখতে তাকে চিনতে পারে প্রাণ। অবশ্য না চেনার কোনো কারণে বাংলাদেশের অলিতে গলিতে তার অসংখ্য পোস্টার, বিলবোর্ড দেখা যায়, কিন্তু এই মানুষের সঙ্গে আদনানের শত্রুতার কারণ কি? রকস্টার তুর্য রায়হান চৌধুরী। ইয়েস, সে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে। বাগানি চান্স যদি এসেও যায়, ডোন্ট বিলিভ ইন হিম। একজন গায়কের সঙ্গে তোমার কি শত্রুতা? কি করেছো তুমি? আমি কিছু করিনি। অবশেষে আসার কোনো পথ আমি রাখবো না। তুমি আমার থেকে কি লুকাচ্ছ? ডু ইউ বিলিভ মি? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়। আমাকে অবিশ্বাস করো না প্রাণ, ওরা এটাই চায়। মাথা নেড়ে আদনানের কথায় সায় জানালো ও মনের খচখচনটা দূর হয় না প্রাণের। তবে মুখে কিছু বলে না, বরং তুর্যের সঙ্গে আদনানের শত্রুতার আসল রহস্য ও জেনেই ছাড়বে। প্রাণ পাখি, হ্যাঁ? আমি বেরোতে হবে, তবে তার আগে তোমার জন্য একজন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করা যাক। আসিফ নিয়ে এসে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তুমি বাসায় চলে যাও। আমি একা, রাস্তাঘাট কিছু চিনি না আমি। ড্রাইভার আছে, তোমার গার্ডসও আছে। এখন আসি, ওকে। আমি জলদি ফিরে আসবো। আদনানকে বিদায় জানিয়ে ল্যাপটপটা চেনে নেয় প্রাণ। খুঁজতে থাকে কিছু একটা, যদি কোনোভাবে গোপন রহস্য পাওয়া যায়। ল্যাপটপের মধ্যে এতটাই মনোযোগ সহকারে এ ফাইল ও ফাইল খুঁজে চলেছিল প্রাণ, ওর খেয়ালই করেনি আদনান ফিরে এসেছে এবং সটান দাঁড়ানো ওর পাশে, ঠোঁটের কোণে ফিচেল হাসি, দুহাত পকেটে গোজা। কিছু পেলে? হুট করে আদনানের কণ্ঠে চমকে ওঠে প্রাণ। তুমি আমি তো তুমি যাওনি না। কেন? বউকে আদর না করে যাব না, তাই ফিরে এলাম। এসে দেখি বউ আমাকে ভুলে বসে আছে। মাথা নিচু করে বসে থাকে প্রাণ। একটু আগেও আদনান ওকে অবিশ্বাস করতে মানা করেছিল, আর ও কি করেছে? পর মুহূর্তে আদনানকে অবিশ্বাস করে ল্যাপটপ ঘাটাঘাটি করলো। এত খারাপ কেন ও? সরি। তোমার সরি অ্যাকসেপ্ট করা হলো প্রাণ পাখি। এখন এসো, স্বামীর আদরের ভিটামিন নাও। প্রাণের অধরে ছোট একটা পরশ এঁকে দিয়ে বেরিয়ে যায় আদনান। যাবার আগে অবশ্য প্রাণের কানে ভয়ঙ্কর কিছু কথা বলে গিয়েছে, যার দরুন লজ্জায় ওর কান থেকে ধোঁয়া বের হচ্ছে। যেন এমন মনে হলো পিটপিট করে পড়ল। নির্লজ্জ ইঁদুর। আদনানের কেবিন থেকে বেরিয়ে কানে ফোন চেপে আসিফ ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। পরের ফ্লোরেই ওর কাজ। মার্বেল পাথর দিয়ে বানানো অভিজাতপূর্ণ সিঁড়ি দিয়ে বেশ ভাব নিয়ে নামছিল আসিফ। হাজারো অফিসের বসের বিশ্বাসী অনুচর সে। সবাই তাকে অন্য চোখেই দেখে, আর অন্য চোখে দেখে বলেই ভাবের ঠেলা আসিফের পা মাটিতেই পড়ে না এক প্রকার। নিচের ফ্লোরে কাজ থাকায় লিফটের অপেক্ষায় থাকেনি সে। ফোনে কথা শেষ করে মেসেজ টাইপ করে ফ্লাইটের টিকিট সংগ্রহ করার সময় ধাক্কা লাগলো কারোর সঙ্গে। ভ্যাবাচাকা খেলো আসিফ। এই অফিসে ওকে ধাক্কা দেবে এমন তো কেউ নেই। আদনানের দাঁত খেঁচানো খায় সেটা ভিন্ন, কিন্তু তাই বলে ওকে আর কেউ তো ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দিতে পারে না। তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়, আশপাশটায় নজর বুলিয়ে নেয় আসিফ। কেউ দেখে ফেললে ইজ্জতের আচারি হয়ে যাবে। তখনই চোখ গেল সিঁড়িতে হেলান দিয়ে বসা একটা মেয়ে। এত ছোট সাইজ, এইটা মেয়ে নাকি কোনো বাচ্চা? আবার দেখো 3 পিস পরে আছে, তার মানে বাঙালি। শ্যামবর্ণের মায়াবী চেহারা পাশে আবার ওটা কি? ওটা জুতা নাকি বাঁশের খাম্বা? মেয়ে জাত একটু সাইজে ছোট বলেই পায়ের সঙ্গে বাঁশ বেঁধে হেঁটে বেড়াচ্ছে, আর সেই বাঁশের তাল সামলাতে না পেরে ওকে নিশ্চিত ধাক্কায় দিয়েছে। এটাকে তো আসিফ কাঁচাই লবণ ছাড়া মরিচ ছাড়া খেয়ে ফেলবে। এত বড় দুঃসাহস! এতটুকু লিলিপুচ ওকে দেখতে পায়নি। খেকি উঠে আসিফ। এই যে খোকুমনি, বাড়ির বাইরে এসেছো কেন একা একা? ছেলে ধরা ধরে নিয়ে যাবে কিন্তু। কই তোমার আম্মু কই? আমাকে আপনার বাচ্চা মনে হচ্ছে? চোখ নাকি চুলো? ব্যথায় কুকে সিঁড়ির হাতল ধরে উঠে দাঁড়ায় সেও খেকি উঠে সমান তালে। ওরি বাস, যত বড় হাইট নয় তার চেয়ে খোকের জবান দেখছি কচির মতো কচকচ করে চলে। দেশি জবান চালালে ওটা কেটে হাতে ধরিয়ে দেবো, বুঝলে? আহারে, তা দাদু ভাই রাগ করবেন না, বয়স হয়েছে তো, চোখে দেখেন না তাই না?
এক পা কি কবরে নামিয়ে বসে আছেন, তাও আপনার জবান কটর কটর করে চলছে। বেশি কথা বলবেন না দাদু, পরে ডায়াবেটিক্স বেড়ে যেখানে সেখানে পি করে ফেলবেন। ছি, শরম। দাদু, আমাকে দেখে দাদুর বয়সী মনে হচ্ছে? শালার 4 ফুট 2 ইঞ্চির শরীর নিয়ে আসিফের সঙ্গে লাগতে আসা। এমন জায়গায় গুম করবো না, কাকপক্ষীও টের পাবে না। ইস দাদু, আপনার হুমকিতে তো ভয় পেয়ে গেলাম। সিঁড়ির কাছে দিয়ে আদনান যাচ্ছিল, তখন আসিফের গলা শুনে দাঁড়ালো। এটা আবার ঝগড়া করছে কার সঙ্গে? গম্ভীর কঞ্চে ডাকলো। আসিফ, ব্যাস, আসিফের সমস্ত দাদাগিরি ছুড়ে গেল। এতক্ষণে বুক ফুলে ঝগড়াঝাটি করে থাকা আসিফের হাওয়া বেরিয়ে গেল জন্মদিনের চুপসানো বাসি বেলুনের মতন। মিনমিনে গলায় উত্তর নেয়, জি চিফ। দাদুর হাওয়া বেরিয়ে গেল নাকি? চোখ চিপে হাসলো মেচা। রাগে গা কিরকির করে আসিফের, আচ্ছা মিচকা শয়তান মেয়ে তো। আমার সঙ্গে এসে খুকুমনি পরিচয় করিয়ে দিই। আদনানকে দেখে সুন্দর করে হাসলো মেচা। আদনান ভাই, চিনতে পেরেছেন আমাকে? সিয়া, জি। কত বড় হয়ে গিয়েছে তুমি, চিনবো না কেন? আমাদের মিষ্টির ছোট বোন তুমি। এনিওয়ে আসিফ, ও হচ্ছে সাব্বিরের ছোট বোন, আপাতত প্রাণের অ্যাসিস্ট্যান্ট। ওকে অফিসের কাছাকাছি থাকার ব্যবস্থা করে দিও। আমি বেরোচ্ছি, সাইড ভিজিটিং আছে একটা। সিয়া, তুমি যাও, প্রাণের সঙ্গে সঙ্গে কথা বলো। আজ থেকে তুমি প্রাণের সমস্ত কাজে হেল্প করবে, ওকে? জি ভাইয়া। আসিফ, সিয়াকে এগিয়ে দিয়ে এসো। কথাটা বলে আদনান চলে যেতেই সিয়াকে ভাঙালো আসিফ। সিয়া আবারও কারো নাম হয়? এ কেমন ছিরি নামের? শুনলেই কেমন যেন নাকের সর্দির মতো শোনা যায়। চলুন মিস সর্দি, আপনাকে ম্যাডামের কাছে পৌঁছে দিয়ে আসি। ছোট মানুষ, ভিনদেশি খুকুমনিদের সাহায্য করা আমাদের বাঙালি জাতির ধর্ম। থাক আসিফ দাদু, আর বড়াই করতে হবে না। আদনান ভাইয়ের সামনে যেভাবে লেজটা পেছনে নিয়ে মিনমিন করলেন, আপনার দৌড় বুঝে গিয়েছি আমি। ছাই বুঝছ? আর আপনি কচু বলছেন। তোমাকে আমি ছাড়বো না খুকুমনি। দাদুর কঙ্কাল ভেঙে হাতে ধরিয়ে দিব কিন্তু। ওর জবান রে, জবানের খেতাপুরি। প্রাণের সম্মুখে দাঁড়িয়ে থাকা গোলগাল মুখশ্রী মেয়েটাকে ভালোভাবে পরখ করতে থাকে। মেয়েটার চেহারাটা পরিচিত লাগছে ওর কাছে, তবে কার সঙ্গে মিলে যায় অনেক ভেবেও কুল পায় না প্রাণ। সে সরাসরি তাকালো মেয়েটার চোখের দিকে। একজন মানুষ অভিনয় করতে পারে, তবে মানুষের চোখ তার অন্তরে প্রতিফলন পরিলক্ষিত হয়। চোখের ভাষা কখনো মিথ্যে হতে পারে না। নিজের অল্প কিছুদিনের জীবনে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে প্রাণের, যার কারণে মানুষ চিনতে তার ভুল হয় না। মানুষ চেনার কথা ভাবতেই নিজেকে ধমকালো প্রাণ। মানুষ চিনতে যদি ভুল না হয়, তবে অন্য স্যারের মতিগতি বুঝিসনি কেন? নিজের অভিজ্ঞতায় বিরক্ত হয় প্রাণ। তবে হাসি হাসি চেহারার মেয়েটাকে ওর বেশ ভালো লেগেছে। নাম যেন কি বলে তোমার? একটু আগে একবার বলেছি ম্যাডাম। আবার বলো। ইতস্তত ভাবে বলল প্রাণ। ইদানিং কেন যেন ও কিছু মনে রাখতে পারে না। হঠাৎই মাথাটা চক্কর দিয়ে উঠে কখনো, যদিও এই বিষয়ে আদনানকে জানায়নি প্রাণ। ওর ধারণা অনেকদিন জঙ্গলে আটকে রাখার কারণে দুর্বল হয়ে গিয়েছে প্রাণ, এছাড়া আর কিছুই নয়। সিয়া, সিয়া আশরাফ। সর্দি আশরাফ? বিড়বিড়িয়ে বলল আসিফ। প্রাণের সেদিকে খেয়াল না থাকলেও সিয়া শুনতে পেল, আর পেল বলেই তো কটমট করে তাকালো। বুড়ো দাদু মুখ সামলে কিন্তু, হ্যাঁ, নয়তো পঙ্গু হাসপাতালের মেঝেতে ভাঙাচোরা কঙ্কাল নিয়ে গড়াগড়ি খেতে হবে। আসিফের কথা প্রাণ শুনতে না পেলেও সিয়ার কথা শুনলো, আর শুনলেই হেসে ফেল প্রাণ। আপনারা দুজন ঝগড়াঝাটি করছেন কেন? আমি শুরু করিনি ম্যাডাম। এই 4 ফুটিয়া লিলিপুট বারবার আমাকে অপমান করেছে। আচ্ছা, আর আমাকে সর্দি বললেন কেন তবে? তেরে ফুরে আবারও এক চোট ঝগড়াঝাটিতে প্রস্তুতি নিয়ে কোমর কষে নেয়ার আগে আসিফকে থামালো প্রাণ। আসিফ ভাই, আপনি এখন আসুন, বাকিটা আমি সিয়ার সঙ্গে বুঝে নেব। জি ম্যাডাম, তোমাকে তো আমি পরে দেখে নিব সর্দি বানু। পিপির করে কথাটা বলে বেরিয়ে যায় আসিফ। যত সব পাগলের বংশধর। সিয়ার কপাল কুচকে আসিফকে বকতে দেখে দুজনে একসঙ্গে হেসে ফেলল।
আপনি অনেক সুন্দর ম্যাডাম, ছবির চাইতেও সামনাসামনি আপনি বেশি সুন্দর। সিয়াত কথায় মিষ্টি করে হাসলো প্রাণ। তোমাকে আসলে কেন অ্যাপয়েন্ট করা হয়েছে সিয়া, তুমি কি জানো? জি ম্যাডাম, সবসময় আপনার আশেপাশে থাকার জন্য, তবে যখন চিফ থাকবে না শুধুমাত্র সেই সময়টাই। সিয়ার কথা আবারও হাসলো প্রাণ, যাক অন্ততপক্ষে কথা বলার জন্য কাউকে পাওয়া গেল। এখানে কোনো বাঙালি শপ আছে জানো কিছু? ম্যাডাম, আমি পুরো শহরটাকেই চিনি, আপনাকে নিয়েও যেতে পারবো। বাঙালি শাড়ির দোকান? না ম্যাডাম, তবে কিছু ইন্ডিয়ান শাড়ির কালেকশন কর্নার আছে, সেখানে খুঁজলে 2-4টা আমাদের দেশের শাড়িও পাবো। আমরা একা যাব? গার্ডস আছে ম্যাডাম, ওই সান্ডাদের ছাড়া আপনি কোথাও গেলে চিফ চিন্তা করবে অনেক। তাহলে চলো। সব কিছু নিয়ে অফিস থেকে বেরিয়ে যায় প্রাণ। আদনান ছাড়া এটাই আজকে ওর প্রথম বাইরে বের হওয়া, অবশ্য বলতে গেলে সজ্ঞানে বাইরে বের হওয়া। কলেজ থেকে ফিরে ক্লান্তিতে সোফায় শুয়ে পড়লো তরু। চেহারার হাল বেহাল, অনেকদিন ধরেই বৃষ্টির দেখা নেই, ভাবসা গরমে সবে অতিষ্ঠ। সেই সকাল থেকে শুরু হওয়া কলেজ ছুটি হয় দুপুর 2টোয়। বাসায় ফিরে তরুকে এখন কেউ ধরে উঠাতে গেলেও সে যেন খসে পড়ে যাবে এমন অবস্থা। দোতলায় নিজের রুমে অবধি যাবার শক্তি পাচ্ছে না। মহারানী ভিক্টোরিয়া হাজির হয়েছেন। কে কোথায় আসিস তার জন্য পা ধোয়া পানি আন, তাল পাখার ব্যবস্থা কর। রানী সাহেবা ঘেমে নিয়ে একাকার, কেউ কষ্ট বোঝে না চাচি। এসি রিমোট কোথায়? তোমরা মেয়েটাকে বাইরে গরমে একাই ছাড়ো কেন? ঘাড়ের সঙ্গে এসি সেট করে তারপর বাইরে ছাড়। সবে চোখটা লেগে এসেছিল তরুর, এর মধ্যে গরুর মতো চেঁচে ওর ঘুমটা কে ভেঙে দিয়েছে দেখার জন্য উঠে বসলো। তবে চমকালো না, কারণ এই গরুর মতো কণ্ঠের মালিক তার একমাত্র চাচাতো ভাই বাংলাদেশের জনপ্রিয় রকস্টার তুর্য রায়হান চৌধুরী। চোখ খুলতেই দেখলো বাংলার গ্রেট রকস্টার একেবারে পা থেকে মাথা পর্যন্ত ব্র্যান্ডেড জিনিসপত্র দিয়ে সেজে গুজে বসে আছে, যেন এক্ষুনি কোনো টিসিভিতে অ্যাড করবে। সাদা শার্টে তাকে লাগছেও মাখনের মতো, কোনোই পর্যন্ত ভাঁজ করা হাতা, গলায় গিটারের লকেট, চুলে হালকা ব্রাউন শেডের কালার তুর্যের। এটা অবশ্য আগে ছিল না, নতুন করিয়েছে বোধ হয়। গালে আবার খোঁচা খোঁচা দাড়ি, একেবারে ফিট মশায়। তুর্যের সুন্দর চেহারা দেখে তরুর মেজাজ ঠিক হলো না। রাগে কিছুক্ষণ দাঁত পিষল তরু। কাঁচা ঘুম ভেঙে গেল ওর, মাইগ্রেনের ব্যথা শুরু হয়। আর কানের কাছে যখন গরু হাম্বা হাম্বা করবে তখন তো ঘুম ভেঙেই যাবে। তোমার গলা এত বিশ্রী কেন তুর্য ভাই? ছি, শুনেই তো আমার বমি পায়। তোর কানে ফাংশনে গোলমাল, কান পরিষ্কার করিস না কত বছর? রান্নাঘর থেকে চেঁচালেন তাহমিনা বেগম, শাসালেন ছেলেকে কড়া গলায়। আমি তাকে কি বললাম? আশ্চর্য, তুমি আমার মা হয়ে পেতনির সাইড টেনে কথা বলো কেন? রাগে কিছুক্ষণ ফুসলো তরু, এরপর সোফার বাড়ি উঠিয়ে তুর্যর মাথায় কয়েকটা বাড়ি যেতে নিলেই থাপ্পাস করে পড়ে যাবার উপক্রম হলো। তবে তার আগেই ওকে ধরে ফেলে তুর্য, যেন তেন ভাবে নয়, একেবারে জাপটে জড়িয়ে ধরেছে। কামিজের কাটা অংশে দিয়ে হাত দিয়ে ঠেকেছে ওর কোমরে, কিন্তু ওর পা কিসের সঙ্গে যেন বেঁধেছে বুঝেই আরও একবার বালিশ উঠিয়ে নিতে গেল। তুমি আমাকে ফেলে দিলে কেন চাচি? দেখো তোমার বুড়ো ছেলের কাণ্ড দেখো, আমাকে ফেলে দিয়েছে শয়তান লোক। তোমার জীবনেও বিয়ে হবে না, ছাড়ো বলছি। ওকে বলে থাপ্পাস করে তরুকে নিচে ফেলে দেয় তুর্য। ছেড়ে দিলে কেন? ইস, মাহু, আমি ব্যথা পেলাম। তুই তো ছাড়তে বললি। তোমার বিয়ে জীবনেও হবে না, জীবনেও না। না হোক, তুই যতদিন এ বাড়ি থেকে না বেরোবি ততদিন আমিও বিয়ে করব না। ইস, আমি কোথাও যাব না, তোমার বিয়েও হবে না, হাম্বাওয়ালা গরু কোথাকার। আর তুই আমার গাভী লতা পাতা। আসতে বললো তরু শুনতে পেয়েছে। ধুর। বলে মেঝে থেকে কোমরে হাত রেখে উঠে দোতলায় চলে যায় তরু। পূর্ণ কথা মনে পড়তে একটু হাসলো তরু। নিউ জার্সি স্টেটে তখন সন্ধ্যা নামছে, দূরের সমুদ্রে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কাল আবার হয়তো সময় উদিত হয়, কিন্তু তরুর জীবনে সূর্য হারিয়ে গিয়েছে, সমস্ত রং কেড়ে নিয়ে সে ডুব দিয়েছে কোনো এক অজানায়। ঝপ করে আধারও নেমে এলো পশ্চিমা সভ্যতায়, চকচকে লাইটের কোনো কমতি নেই, তবে
ওর ঘরের লাইট বন্ধ, উঠে জ্বালানোর প্রয়োজনও মনে করে না তরু। সে বসেই রইল। হঠাৎই নিজের পেছনে কারো উপস্থিতি অনুভব করে তরু। এটা অবশ্য তুর্য। এতক্ষণ সে অবশ্য ছিল না, থাকলে উল্টো পাচা কথাবার্তা বলে তরুর কান ঝালাপালা করে দিত নিশ্চয়ই। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতে চমকে গেল তরু। অন্ধকার ঘর, একরকমই নীল জিন্স, কালো টি শার্ট পরা একটা লোক এলো, তারপর তরুকে ছিঁড়ে খুঁড়ে ফেলল। তীব্র গতিতে দুপাশে মাথা নেড়ে চিৎকার করতে থাকে তরু। না, না, আমি ধরবেন না, আমাকে ছাড়ুন। বাবা, বাবা, তুর্য ভাই, মা, আমায় ধরবেন না, ছুবেন না, প্লিজ ছেড়ে দিন ভাইয়া, আমি আপনার বোনের মতো। আকুতি মিনতি করতে থাকে তরু। হঠাৎ কি হলো তুর্য নিজেও বুঝতে পারেনি। ও তো তরুকে নিয়ে বাইরে যাবে তাই এসেছিল, কিন্তু তরু এমন করছে কেন ওকে দেখে? সে দুহাতে বুকে জাপটে ধরে তরুর ছোট্ট শরীরটা, তবে তাতে যেন তরু আরো বেশি আতঙ্কিত হলো। দুহাতে নিজেকে ছাড়াতে চেষ্টা করে আর কিল ঘুষি দিতে থাকে। থরথর করে কাঁপছে ওর গোটা শরীর, শক্ত সমর্থ। তুর্য নিজেও হিমশিম খাচ্ছে ওকে সামলাতে। তুর্য বুঝলো প্যানিক অ্যাটাক করেছে তরুর, হাসপাতালে নিতে হবে ওকে। নিজেকে দিশেহারা লাগছে তুর্যর। ও কি করবে এখন? তরু, এই তরু, তরু চোখ খুল, দেখ এটা আমি তরু। বারবার ডাকতে থাকে তুর্য, তবে তরু হাত পা ছোড়াছড়ি থামে না। বিড়বিড়িয়ে বারবার ওকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতে থাকে। আমার বাবা, আমার বাবা আমাকে বিক্রি করতে পারে না, মিথ্যে বলছেন আপনারা, ছাড়ুন, আমার অনেক ব্যথা লাগছে। আমার জামা কাপড় কেন খুলছেন? খুলবেন না, আমি মরে যাব। আমার তুর্য ভাই তোকে ছাড়বে না শয়তান। তুর্য ভাই ছাড়, কুত্তার বাচ্চা, আমার ব্যথা ব্যথা করছে। আল্লাহ, আমি মরে যাচ্ছি না কেন? তুই আমাকে একবার ছাড়লেই আমি মরে যাব। অস্ফুট স্বরে এসে বিড়বিড় করে বলছিল তরু। তরুকে জাপটে ধরে থাকায় তুর্য কিছু কিছু কথা বুঝলো, কিন্তু বুঝলো না এতে শক্ত হলো ওর চোয়াল। মোবাইল ফোনটা পকেটে থেকে বের করে অ্যাম্বুলেন্সে কল করে যে হাতটা সামান্য ঢিলে হলো তুর্য, ঠিক তক্ষুনি বারান্দায় রাখা ফুলদানি দিয়ে তুর্যকে এলোপাথারি আঘাত করে তরু। মাথা ফেটে রক্ত গড়তে শুরু করে। সেই রক্ত দেখে তরু চিৎকার আরও দ্বিগুণ হলো। এক ধাক্কায় তুর্যকে ফেলে দিয়ে সদর দরজা খুলে ছুটে বেরিয়ে যায় তরু। তার দু চোখ উল্টে আছে, অনর্গল পানি পড়ছে, দিগাদিক জ্ঞান শূন্য হয়ে কোথায় যাচ্ছে কি করছে কিছু জানে না, যেন শুধু পালাতে পারলে বাঁচে। তুর্য ছুটলো তরুর পিছু পিছু, বারবার ডাকতে থাকে, তবে সেসব কথা যেন শুনতে পায় না তরু। সিঁড়ি দিয়ে ছুটতে থাকে। অনেক মানুষ আশেপাশে থাকলেও কেউ তরুকে ধরলো না পাগল ভেবে। তুর্য পেছনে পেছনে আসছে ওর, কিন্তু নাগাল পায় না কোনোভাবে। অনেকটা নিচে দৌড়ে নেমে 3 তলায় এসে খেলো ভেন্টিলেটর দেখে সেখান থেকে লাফ দেয় কয়েক মুহূর্তের মধ্যে তরু। এক লাফে কাছে এসেও তুর্য ধরতে পারে না ওকে। হাতে সামান্য ছোঁয়া লেগে বেরিয়ে যায়। তরু, মাথা থেকে ঝরে পড়া রক্তের ধারাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তরুর পেছনেই ছুটে চলেছে আসছিল তুর্য, তবে শরীরে ব্যথায় কিছুটা পিছিয়ে পড়েছিল সে। হাঁটু ভেঙে সেখানে বসে পড়ে তুর্য, ওর চোখে পানি। ফের উঠে ছুটছে তুর্য। বিল্ডিংয়ের নিচে জড়ো হয়েছে অনেকেই। তুর্য দাঁড়িয়ে আছে কাছে ঘেরা কেবিনের সামনে। বিগত 10 মিনিট যাবৎ এখানে দাঁড়ানো, অনুভূতি শূন্য কোনো দামি পুতুল যেন একটা। ওর পুরো শরীর রক্তে মাখামাখি। অ্যাম্বুলেন্সের মধ্যে তরুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় ও ওখানকার সিকিউরিটি গার্ডরা ওকে তরুর কাছ থেকে সরাতে বারে বারে হিমশিম খেতে হয়েছে। শত বাধাতেও তরুর হাত কিছুতেই ছাড়বে না। এরপর হাসপাতালে এসে তুর্যর পাগলামিতে সবাই একবারেই হলেও স্তব্ধ হয়েছে। কতক্ষণ পেরিয়েছে তুর্য জানে না, জানতে চায় না। চোখের সামনে তরুর হাসি মাখা মুখ ভেসে উঠেছে, অথচ পরবর্তী মুহূর্তেই পরিবর্তন হয়ে যাচ্ছে রক্তাক্ত চেহারায়। আর যতবারই শিউরে উঠছে তুর্য। নিথর দেহে হাতের একপাশ ভেঙে উল্টে আছে তরুর। যেই শুভ্র মুখশ্রীতে তুর্য বাঁচার অনুপ্রেরণা জন্মতো। নাক কুচকে গাল ফুলিয়ে যখন তুর্যের সঙ্গে ঝগড়া করতো, সেই তরুর কোমল মুখশ্রী বদলে গিয়েছে ভয়ঙ্করভাবে। উদ্ভ্রান্তের মতো ওর সারা শরীরে শুকিয়ে যাওয়া রক্তের দিকে চেয়ে হাসলো ও। তুর্যের কি যেন হলো কে জানে। শক্ত সমর্থ তুর্য কেঁদে ফেল ছড়ছড় করে। ওদের দাদিজান বলতেন বেটা ছেলেদের নাকি কাঁদতে নেই, তাদের মন হবে পাথর, শরীর হবে লোহার। হাজার আঘাত সয়ে বুক টান টান করে দাঁড়িয়ে থাকবে। দাদিজান হয়তো জানতেন না বেটা ছেলেদেরও কাঁদে।
বেটার ছেলেরাও কাঁদে। ভালোবাসার মানুষের জীবন প্রদীপ চোখের সামনে নিভে যেতে দেখলে অসহায়হীন অসহনীয় ব্যথায় তাদের চোখেও পানি চলে আসে। কলিজা চেরা যন্ত্রণা হয় বক্ষপিঞ্জরে। অসাড় হয়ে বসে থাকা তুর্য আরেকবার তাকালো পরনের কালো টি শার্টের দিকে। কালো টি শার্ট, এটা দেখেই প্যানিক অ্যাটাক করেছিল তরুর। ওর সাথে খারাপ করা লোকটা নিশ্চয়ই সেদিন কালো টি শার্ট পরেছিল। তুর্য একবার তাকালো অপারেশন থিয়েটারের সামনে জ্বলতে থাকা লাল বাতির দিকে, ফের দৃষ্টি সরিয়ে নিয়ে নিজের গায়ে লেগে থাকা রক্তের দিকে। তুর্যর মাথায় চলছে ভয়ঙ্কর পরিকল্পনা। আজকের পর ওর একমাত্র লক্ষ্য হচ্ছে আদনান মুনতাসিরের ধ্বংস। তার পাপের রাজ্যের ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে সে। অবশ্য তরুকে সুস্থ করার জন্য কিছুদিনের জন্য আদনানকে ছেড়ে দিয়েছিল তুর্য, তবে আর নয়। আমার তরুর প্রতিটি রক্তের ফোটার হিসেবটা আমি মিটিয়ে নেব আদনান মুনতাসির। তোর কোনো অস্তিত্ব দুনিয়ার বুকে আমি বেঁচে থাকতে দেব না। তোর নামের নাম নিশানা থাকবে না। তোর রক্তের সম্পর্কিত কাউকে আমি বাঁচতে দেব না। চোখের কোণে চিকচিক করতে থাকা জল নিয়ে উদ্ভ্রান্তের মতো হাসলো তুর্য। কাছের দরজাটা মাথায় ঠেকিয়ে বিড়বিড় করল, আমি যত বেঁচে আছি তুই সুখের সংসার করবি, এটা হতে পারে না। এতদিনে নিশ্চয়ই পয়জনের ইফেক্ট শুরু হয়েছে। এবার তোর বেলা সুখের সংসার। তুর্য তার আদরের তরুর সঙ্গে দেখা করার অনুমতি পেল 4 দিন পর। বিশাল কাচের ঘরে একটা হাসপাতাল বেডে হাজার রকম যন্ত্রপাতির মধ্যে তরুকে রাখা হয়েছে। মাথাটা পুরো শুভ্র ব্যান্ডেজে মোড়ানো। একটু এগোতেই চোখে পড়ল ব্যান্ডেজের উপর গোটা অক্ষরে লেখা নো বান, অর্থাৎ মাথার খুলির হাড় নেই। 3 তলা থেকে লাফিয়ে পড়ার জন্য ব্রেনের একাংশ পুরোটাই আঘাতপ্রাপ্ত হয়েছে তরুর। ভেঙেছে খুলির হাড়। অনির্দিষ্টকালের জন্য কোমায় চলে গিয়েছে তরু। হাত পা কোমর সহ ভেঙেছে প্রায় শরীরের ভেতরের হাতটিও। গোটা শরীরটাই ব্যান্ডেজে মোড়ানো। হাতে প্লাস্টার করা, একটা প্লাস্টার করে সিলিং থেকে তো নামানো দড়ির সঙ্গেই ঝোলানো। আমার তরুকে নিয়ে তুই লাফিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিস লতাপাতা। এবার শুয়ে শুয়ে হিসেব কষতে থাক। গরুর গোবরে যদি তোকে গোসল না করেছিল লতাপাতা, তবে আমার নামও তুর্য না। তরুর কানের কাছে মুখ নিয়ে কথাটা বলে বিষাদময় হাসলো তুর্য। আমার আমিটাকে সেরে আমি বাঁচবো কিভাবে তরু? তোর কিছু হলে আমি যে মরে যাব। গান শুনবি তরু? কোন গান? তোর প্রিয় গান? ছে, ওটা আবার গানে হলো নাকি? ছে, তোর রুচি এক। এই তরু, ময়লা পায়ে মাখানো আটার তৈরি ফুচকা খাবি? কিছু তো বল। হ্যাঁ রে, আমি যেসে পড়ে কথা বলি বলে কি তোর ভাব বেড়ে গেল? তরু, এই তরু। কাঁপতে থাকে তুর্যর গলার স্বর। আচ্ছা তোর কথাই কষ্ট হচ্ছে রে। আচ্ছা তোর কথাই কষ্ট হচ্ছে রে। আমাকে বল, আমি সব সারিয়ে দিব। তোকে যে কষ্ট দিয়েছে না, সেও একই কষ্ট পাবে। তুই শুধু নিজেই শ্বাসটুকু আমার জন্য বাঁচিয়ে রাখ। তুই পৃথিবীতে শ্বাস নিচ্ছিস, এতটুকু যথেষ্ট আমার জন্য। আমি পরোয়া করি না কাউকে। পৃথিবীতে আমার জন্য বরাদ্দ হায়াতটুকু যেন তোর হয়ে যাক তরু। তুই যে চান আমার। তরুর সঙ্গে একা একাই কথা বলতে থাকে তুর্য। ওপাশ থেকে এক নাগাড়ে মেশিনে বিপ বিপ আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ শোনা যায় না। চোখ ভর্তি জল নিয়ে ক্যাবিনের বাইরে বেরিয়ে এলো তুর্য। হঠাৎই ওর দম বন্ধ লাগছে। কেন? এত ওর কথা বলা কথাগুলো তুর্যর পর্যন্ত পৌঁছালো না। শুধু যে শ্বাসটুকু আছে তরুর, আর তো কিছুই নেই, কিচ্ছু না। আদান আজও ফিরল বেশ রাত করে। পরনে কালো লেদার জ্যাকেট। ইস্তাম্বুলের শীতের তীব্রতা জাঁকিয়ে পড়েছে। হাড়গোড় জমে যাবার মতো ঠান্ডা পড়ে এদেশে। অবশ্য সে তো অভ্যস্ত। হয়তো তার প্রাণ পাখিকে নিয়ে আদনান ঠিক করেছে তীব্র শীতের সময়টা অন্য কোনো দেশে থেকে আসবে। কোন দেশে তার বউ যেতে চায় শুনে তবেই যাওয়ার ব্যবস্থা করবে। তবে আদনান জানে তার বউয়ের উত্তর হবে বাংলাদেশ। হ্যাঁ, দেশের প্রতি প্রেম যে তার বউয়ের তার থেকেও বেশি। হ্যাঁ, আদনানের সকাল অফিস থেকে বেরিয়ে সাইট ভিজিটিংয়ের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ মিটিংও ছিল। সেগুলো সারতেও রাত বড় অনেক, যার কারণে ফিরতে দেরি হলেও আদনান তার প্রাণ পাখির সুরক্ষা নিশ্চিত করে তবেই বেরিয়েছে। প্রাণের লোকেশন ট্র্যাকিং চালু করা আছে ওর মোবাইলে, তাই সমস্ত আপডেট ওর কাছে আছে। ও বেরিয়ে যাবার পর প্রাণ সিয়াকে নিয়ে
সাথে করে শপিংয়ে, সেটাও জানা ওর। তারপর থেকে ওর লোকেশন শো করছে বাসাতে। আদনান জানে প্রাণ ঘুমাচ্ছে। রাতে যে বড্ড জ্বালায় আদনান তার প্রাণ পাখিকে। গাড়িটা পার্কিং এরিয়াতে রাখার প্রয়োজনও মনে করে না আদনান, বরং ছুটলো তার জন্য অপেক্ষারত বউয়ের কাছে। শতবার ভালোবাসে, কাছে টেনেও যে ভালোবাসা স্বাদ মেটে না ওর। প্রতিটি মিলনের পর আবারও কাছে পেতে মন চায়। জীবন নিয়ে সমস্ত আক্ষেপ, দ্বিধা, অভিযোগ যেন রঙিন ফানুসে করে কেউ আকাশে উড়িয়ে দিয়েছে আদনানের। আগে ঘরে ফেরা তারা ছিল না, তবে এখন আছে। বেপরোয়া আদনান এখন সাবধানে কদম ফেলে আগেও শতবার চিন্তা করে। উৎফুল্ল মনে বাসায় এসে চমকালো আদনান। পুরো বাড়ি অন্ধকার। কয়েক মাস আগেও এমনভাবেই হারিয়েছিল প্রাণকে। না, এটা হতে পারে না। এত গার্ড সিকিউরিটির মধ্যে প্রাণ গায়েব হতে পারে না। অন্তত কিছুটা আপডেট আসতো ওর কাছে। জলদি ফোন চেক করে প্রাণের লোকেশন, সেটা এখনও ওদের দোতলার কোনার ঘরটাতে নির্দেশ করছে। দোতলায় এসে একটু ঢুকলো আদনান, থমকালো। দরজাটা চাপিয়ে রাখা, সেটা খুলতে তীব্র ফুলের গন্ধ নাসারন্ধে ধাক্কা খেলো। এই ফুলের গন্ধটা আদনানের পরিচিত, রজনীগন্ধা ফুল এটা। বাংলাদেশ থাকার সময় প্রাণকে প্রায়শই এই ফুল কিনতে দেখেছে। ছোট ছোট সাদাটে ফুল যে প্রাণের ভীষণ পছন্দের তাও জানে সে, কিন্তু এখানে সেটার কি কাজ? ফিকুচকে যায় আদনানের। দরজাটা খোলার পরই পেল ওর জীবনের পরম আরাধ্য সারপ্রাইজ। বউ বেশে বিছানার মাঝখানে বসে আছে প্রাণ, আধ ঘুমটা টানা চেহারার উপর। গোটা ঘরটা মোমবাতি দিয়ে সাজানো, ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা সবখানে। গায়ের জ্যাকেটটা খুলে একপাশে রেখে চাপিয়ে রাখা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় আদনান। পায়ে পায়ে এগিয়ে এসে বসলো প্রাণের সামনাসামনি। ঘুমটার মধ্য দিয়ে দুজনের চোখাচোখি হতে চোখ টিপল প্রাণ। প্রাণ পাখি, ঘুমটাটা তোলো। আমাকে ঘায়ল করার জন্য আর কত রূপ তোমার মাঝে লুকিয়ে রেখেছো, সেটাও দেখাও। ঘুমটাও আমি তুলবো তো তোমার কাজ কি? কাজ তো সব আমারই। এবারে চোখ টিপল আদনান। তাই? হ্যাঁ, তাই। প্রাণকে হঠাৎই এক টানে উঠিয়ে দেয় আদনান। মোমবাতির মোলায়েম আলোয় বধূ বেশি থাকা নিজের একমাত্র ভালোবাসাকে দেখে কোনো পুরুষের মাথা ঠিক থাকে না, তবে সে নিজেকে দমায়। তার আক্রমণে প্রাণ পাখির সাজগোজ হাওয়ায় মিলিয়ে যাবে। আদনানও তার ব্যতিক্রম নয়। বাজা কোলে উঠিয়ে সারাঘর পায়চারি করে আদনান। এরপর চলে এলো পুলসাইড এরিয়ায়। কিটকট চেয়ারে প্রাণকে কোলে নিয়েই বসলো আদনান। প্রাণও আদনানের বুকে মাথা রাখলো পরম নির্ভরতায়। মাঝের 5 আঙ্গুলের ভাঁজে আঙ্গুল নিয়ে প্রত্যেকটা আঙ্গুলের ডগায় নিজের ঠোঁটের স্পর্শ দেয় আদনান। এরপর হাসকি স্বরেই বলল, আমার ভালোবাসা নজর না লাগুক প্রাণ পাখি। তুমি ওসব ছেড়ে দাও আদনান, দেখবে আমরা আরো ভালো থাকতে পারবো। আদনানের বুকে মাথা রেখে কথাটা বলল। এটা হয় না প্রাণ। যতদিন আমি তাদের সঙ্গে যুক্ত ততদিন আমি তাদের বন্ধু, কিন্তু একবার বেরিয়ে গেলে আমি তাদের কাছে হয়ে যাব সিক্রেট ফাঁস হওয়ার সাধারণ কেউ। তখন আমি তোমার সুরক্ষা দিতে পারবো না। তোমার সব আবদার আমি রাখবো, কিন্তু এটা আমার কাছে কখনো চাইবে না। শেষের কথাটা একটু কড়া গলাতেই বলল আদনান। আদনানের কঠিন গলার স্বরে চোখে পানি এলো প্রাণের। দু হাতে ওকে ছাড়িয়ে উঠে চলে যেতে চায় প্রাণ, তবে ও ভেবেছিল আদনান ওকে ছাড়বে না। তবে প্রাণকে বিস্ময় চূড়ান্ত নিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আদনান। পকেট হাতড়ে বের করলো আদনানের সিগারেট এবং ওর সেই পুরনো সঙ্গী নগ্ন নারী মূর্তি সম্বলিত লাইটার। কায়দা করে আঙুলের ভাঁজে ঘুরিয়ে সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দেয়। প্রাণ খেয়াল করলো শক্ত হয়ে আছে আদনানের চোয়াল। প্রাণ পাখি, দিস ইজ হোয়াট আই অ্যাম। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মি উইথ অল মাই ব্যাডস। আমি খারাপ হই আর ভালো, আমার সঙ্গে আজীবন থাকতে হবে তোমাকে। কিপ দ্যাট ইন ইউর ব্রেন অ্যান্ড নেভার ট্রাই টু গেট ইন মাই বিজনেস।